আচ্ছা বাবা, শঙ্কু যখন আজকে বারণ করছে আজকের দিনটা ছেড়ে দাও না, যাবার দরকার নেই আজকে। স্যার তা বললে কি করে হবে? আমি কথা দিয়ে দিয়েছি আমি যাব, আর লাস্ট উইকেও একদিন অ্যাবসেন্ট হয়েছে। এভাবে যদি প্রতি সপ্তাহে অ্যাবসেন্ট হয় তাহলে তো আমার টিউশনিটাই চলে যাবে। যাক, চলে যাক, টিউশনি দরকার নেই কোনো। আমার দরকার আছে। বললাম তো কোনো দরকার নেই, তুমি বলে দাও যে তুমি যাবে না। পারে, কিন্তু আমি গেলে সমস্যাটা কোথায়? আমি যখন তোমাকে বলেছি যে তুমি যাবে না, তখন তুমি যাবে না। তুমি ওদেরকে ফোন করে জানিয়ে যাও যে তুমি আজকে টিউশনিতে যেতে পারবে না। আশ্চর্য, প্রতি সপ্তাহে যদি এভাবে একদিন করে। ছেড়ে দাও না, এত করে যখন বলছে আজকের দিনটা ছেড়ে দাও। বাবা তুমি তো গাড়ি নিয়ে এসছো, আমিও গাড়ি নিয়ে এসেছি, তাহলে এগোনো যাক, গাড়িটাগুলো নিয়ে আসতে হবে। চলো। দরকার নেই, গাড়ি নিয়ে আসার দরকার নেই। টিউশনে যখন পড়াতে যাচ্ছি না তখন হেঁটে চলে যেতেই পারবো। তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুধু সময় নষ্ট করে কি লাভ? এগিয়ে চলো। তো এসো, আমিও পারবো হেঁটে যেতে। না বাবা, গাড়িটা তুমি সামনে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি গাড়িটা এখানেই নিয়ে এসছি, ঠিক আছে। জেদ করো না অতিথি, তোমার ছেলের মুখের উপরে কেউ কথা বলে না, তাই জন্য তুমিও বেশি কথা বলো না। দেখছো না, মেয়েটাকে পর্যন্ত চুপ করিয়ে দিল। ঠিক আছে, তোমার মা বাইরেটা দাঁড়াচ্ছে, আমি গাড়ি নিয়ে এসছি, চল। এটা কিন্তু ঠিক হলো না। আজকের জন্য আমাকে আবার একদিন এক্সট্রা পড়াতে যেতে হবে। পড়াবে? এক্সট্রা যদি পড়াতে হয় পড়াবে, আমি তোমাকে বারণ করেছি আজকে তুমি যাবে না, তো তুমি যাবে না। আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি ওই স্যারের ঘর থেকে ওরকম করে ছুটে বেরিয়ে এলে কেন? উনি কি ভাবলেন? না, উনি কি সব বলছিলেন তাই। কি বলছিলেন? আপনি শোনেননি বুঝি? শুনেছি, তোমাকে দেখে মনে হতো তুমি এনজয় করছিলে। চেনা ঘর বাড়ি চেনা চৌকাঠ, চেনা ঘর বাড়ি চেনা চৌকাঠ, পেরিয়ে গন্ডি চেনা পথঘাট, স্বপ্ন ডানায় মেলেছে উড়ান, রাত ছুঁয়ে জাগে ভোর। এই মাধুর্য তোমাকে অনন্য করে তুলেছে মোর, কিন্তু এত ক্ষণিকের। তোমাকে তো আমি আমার কাছে রাখতে পারবো না মোর, ছেড়ে দিতে হবে। তবু উনি যখন বললেন যে তুমি আমার ভাবি স্ত্রী, তখন কোথা থেকে আকাশে বাতাসে এত শাঁখের আওয়াজ, এত উলুর শব্দ শুনতে পেলাম আমি জানি না। মোর তুমি কি শুনতে পেয়েছিলে? স্যার আসবো? এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। ঈশানদা এসো। বলো। স্যার, ঈশানদা মানে ঈশান বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আপনাকে তো বিলক্ষণ চিনি। বসুন, বসো বসো, মোর বসো। থ্যাংক ইউ। আমি কিন্তু আপনার ভক্ত। ওহ রিয়েলি? দ্যাটস মাই প্লেজার। না না, সেসব কিচ্ছু নয়, আপনি গুণী মানুষ। দেখুন, আমরা যদি চাই একটু সময় অন্য কিছু নিয়ে কাটাবো, সেই সুযোগটা ঘটে না। তবে অন্য কিছু শুনে, ভালো কিছু শুনে আমরা সময়টা কাটানোর চেষ্টা করি, আমাদের সময়টা ভালো কাটে। আপনার শরৎটা তার মধ্যে অন্যতম। আপনি খুব ভালো বাজাচ্ছেন এই মুহূর্তে। আমি এবং আমার বেশ কিছু পরিচিত মানুষ আপনার ভক্ত। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মানে আপনারা এরকম বলেন বলেই নিজের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়, নিজের ভেতরে একটা উৎসাহ জাগে, আরো ভালো করে বাজাতে ইচ্ছে করে। থ্যাংক ইউ। নিশ্চিতভাবে আপনাকে আরো অনেক দূর যেতে হবে। বলুন, কি সমস্যা? স্যার, সমস্যাটা আমার দিদিকে নিয়ে। তুমি
ফোনে বলছিলে আমাকে। আচ্ছা, আগে একটা কথা বলো, তোমরা কেমন আছো? সরি, আমরা মানে? তোমরা মানে তুমি আর ডক্টর শঙ্কর রায়চৌধুরী। আশ্চর্য, আপনি কোথায় আমার কথা জিজ্ঞেস করবেন? আপনি শঙ্কর রায়চৌধুরীর কথা জানো না বলছো? জানি, ভালো আছেন হয়তো। যাক, শঙ্কর রায়চৌধুরীর কথায় তাহলে তুমি হাসলে। ইনফ্যাক্ট প্রথমবার হাসলে। তার মানে অগ্রগতি ভালোই হচ্ছে। কিসের অগ্রগতি? না মানে তোমাদের যেরকম দাকুরুল সম্পর্ক, তোমার হাসি দেখে শিওর হলাম ব্যাপারটা এখন স্থগিত আছে। এবার আমি দিদির কথা বলি। বেটা, আপনাকে ফর্মালিটি করে কিছু বলবো না, সমস্ত ভেতরের কথাই বলবো। ঈশানদার সঙ্গে দিদির আগে ভালোবাসার সম্পর্ক ছিল। এই ঈশানদা এখনকার যে ঈশানদা, আগে সে ঈশানদা ছিল না। ঈশানদা তখন দিদির দায়িত্ব নিতে পারতো না। বাবা জোর করে দিদির বিয়ে দিয়ে দেয়। আর যে পরিবারে বিয়ে হয় তার খানিকটা আন্দাজ তো আপনার কাছে আছে স্যার। এই দিদির হাজবেন্ডই আমার এগেইনস্টে কমপ্লেন করতে এসেছিল কলেজে। ও আই সি, মনে পড়েছে। হ্যাঁ, এখন সমস্যাটা কোথায়? স্যার, সম্পূর্ণ ডোমেস্টিক ভায়োলেন্সের সমস্যা। আমাকে দিদি কোনোদিনও বলেনি যে গৌরবদা দিদির গায়ে হাত দেয়। ওদের ফ্যামিলি যে দিদিকে মেন্টালি অত্যাচার করতো সেটা আমি যে কদিন ওখানে ছিলাম সে কদিনে বুঝেছি। কিন্তু তা বলে যে গৌরবদা লিটারেলি দিদিকে মারে সেটা আমি বুঝতে পারিনি, আমি ভাবতেও পারিনি। এমন ভাবে মেরেছে দিদি 3 দিন ধরে শুয়ে আছে, ঠিকভাবে ওঠার ক্ষমতা পর্যন্ত নেই। কি বলছো মোহর? হ্যাঁ মানে মানে এর কি কোনো প্রতিকার হয় না? একটা মেয়ে, তার শুধুমাত্র এইটুকুনি অপরাধ ছিল যে সে মানে আমি কলকাতা এসেছি শুনে আমার সাথে দেখা করতে এসেছিল এতদিন পর। এই অপরাধের জন্যে তাকে বাড়িতে গিয়ে তার শ্বশুর শাশুড়ি, তার হাজবেন্ড, তাদের কাছে মার খেতে হয়, সবাই তার গায়ে হাত তোলে। আপনি ভাবতে পারছেন আমরা আমরা কোথায় বাস করছি? প্লিজ আপনি শান্ত হন। আমি যখন শুনেছি একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। ওরা কোথায় থাকেন? স্যার, বেহালার কাছে। ফ্যান্টাস্টিক। ঘটনাচক্রে এটা আমার এলাকাতেই পড়েছে। কেসটার দায়িত্ব আমি নিজে নিতে পারবো। তোমরা কাজ করো, তোমার দিদিকে বলো ইমিডিয়েটলি একটা ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করতে। সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমি নিজে যাব, দুজনের মধ্যে কথাবার্তা বলে মিটমাট করানোর চেষ্টা করব। যদি মিটমাট হয় ভালো, নাহলে কোর্টে যাবে। স্যার, আমি চাই না দিদি আর ওই বাড়িতে থাকুক। একটা কথা আগে জানা দরকার মোর, তোমার দিদির এ ব্যাপারে নিজের মানসিক প্রস্তুতি আছে তো? দিদি তেমন কিছু করে না, আর বাবা দিদিকে অ্যালাউ করবে না। দিদি যদি বাড়ি ফিরেও যায় তাহলে হয়তো ওর মুখের ওপর দরজা বন্ধ করে দেবে। দিদি যাবেটা কোথায়? এই ভয়ে দিদি মুখ বুঝে অত্যাচার সহ্য করে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় আহিরদা, জীবন তো একটাই। এই একটা জীবনে যখন দিদি মানুষ হয়ে জন্মেছে তখন আরেকজন মানুষের কাছ থেকে দিদি অত্যাচারটা নেবেই বা কেন? আমি আর দিদি না হয় একসঙ্গে থাকবো, আরো 4টে টিউশন করব, তবুও দিদির জীবনে একটু আলো থাকবে, একটু হাসি থাকবে। আমি জানি না কথাটা এখন বলাটা কতটা সঙ্গত, বাট তবুও আমি আপনাকে বলছি
আমি তিতিরকে বলেছি, মানে তিতির হচ্ছে গিয়ে মোহরের দিদি, যাকে নিয়ে কথা হচ্ছে। আমি সেদিন হয়তো তিতিরের দায়িত্ব নিতে পারিনি, কিন্তু আজকে আমি ওর দায়িত্ব নিতে প্রস্তুত। ও যদি চায়, ওকে আমি সম্পূর্ণ সম্মান দিয়ে আমার জীবনে নিয়ে আসবো। সেই জন্যই ওর সঙ্গে কথা বলা দরকার। এই যে আপনারা রিপোর্ট করলেন, তার বেসিসে আমরা ওর বাড়ি যাব। আমি নিজে যাব, ওর সঙ্গে কথা বলবো। একটা কথা মাথায় রাখবেন, একজন নির্যাতিতার হয়ে যে কেউ রিপোর্ট করতে পারে, তার ভিত্তিতেই অ্যাকশন নেওয়া হবে। নতুন আলোয় কে ডাকে মোহ